আমি সমস্ত দেশে রাজার সহিত যুদ্ধ করে জয়ী হয়েছি, আর হয়তো কোনো রাজা বাকি নেই। তাই তো রণজয়ী বলে আজ রণজিৎ সিংহের নাম দেশ দেশান্তরে রাজা রণজিৎ বলে পরিচিত হয়েছি। আমার মনে আর কোনো দুঃখ নেই, আনন্দে আজ আমি আত্মহারা। আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না, যাব না। আপনি এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারেন নাই, হয়তো আরো দুই একটি রাজা বাকি রয়েছে। মহারাজ বলুন মন্ত্রীবর, কে ছবি কে সে রাজা বাকি রয়েছে? মহারাজ, আপনি সারা পৃথিবীর সকল রাজাকে পরাজয় করেছেন ঠিকই, আমার মনে হয় শান্তিপুরের রোজর রাজাকে এখনো শেষ করতে পারেননি। মহারাজ তাই তো মন্ত্রীবর, ওই রজয় রাজাকে পরাজিত করে শুনুন মন্ত্রীবর, আমি যেমন করে হোক না কেন শান্তিপুরের অধিপতি অজয় রাজাকে যে পর্যন্ত পরাস্ত না করতে পেরেছি, এ পর্যন্ত আমার শরীরে শুনতে চাই না, যা এখান থেকে চলে যা। বেশ, আমি তাই যাচ্ছি রাজা, তবে আমি যাবার বেলা তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি মনে রাখবে শক্তির অহংকার তোমার একদিন ভেঙে যাবে, আর সেদিন তুমি এই পাপ থেকে রেহাই পাবে না, রেহাই পাবে না। সামান্য পাগল আমাকে নীতি বাক্য শুনিয়ে গেল। আজকে যাহা বলা একদম ঠিক কথা, মানে একদমই খাঁটি কথা। মানে ওই পাগলে যা বলে গেল, পাগলের কথা কখনো মিথ্যা হতে পারে না। তোমার কোন পণ্ডিতই শুনতে চাই না। এই রণজিৎ সিংহ কাপুরুষ নয়, শিশু বালক নয়। আমি তোমাকে যা বলি তাই করো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয় না। তাই যাচ্ছি মহারাজ, আমি গিয়ে এখনই স্বর্ণ সাজিয়ে নে, যেহেতু যুদ্ধ করিতেই হইবে। ঠিক আছে মন্ত্রীবর, তুমি
যুদ্ধের ঘোষণা করো, যে করেই হোক না কেন ওই রজয় সিংহকে পরাস্ত করতেই হবে। আমি তাই যাচ্ছি মহারাজ। আমি যেমন করে হোক ওই রজয় সিংহকে পরাজিত করে আপনার দরবারে হাজির করব। তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। তা তো হবেই বটে। আপনার আদেশ কি আর অমান্য করতে পারি? তবে আমি একটা কথা বলতে চাই। বলো বলো নরোত্তম, কি বলবে তুমি বলো। বলছিলাম কি, যুদ্ধে তো যাব, যাবার পূর্বে সুরার বাইজিতের নাচা গানা উপভোগ করলে ভালো হতো না। কারণ যুদ্ধের ক্ষেত্রে যদি বাপ ঠাকুরের মাথাটাই হারিয়ে ফেলি তাহলে তো আর আনন্দটা হলো না। তোমার যুক্তিটা মোটাও মন্দ নয় নরোত্তম। সেই জন্যই তো তোমাকে আমি সর্বদাই আমার বাদশাহী রাখি। দেখো দেখো তোমার ভাইজিদেরকে, তোমার ভাইজিদের নুপুরের উনুন ঝুনু আমার এই ভাঙ্গা মনটাকে একেবারে জানতে করে দেবে। তার বলতে হবে না মহারাজ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কোথায়? এসো এসো। আচ্ছা মহারাজ, এই যে এনেছি একেবারে সাতটা মাছ। ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। ইস্কাবনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি, হবে রে মজা। নেশাটা হালকা মাইয়া তুই হিলকা, নেশাটা হালকা মাইয়া তুই হিলকা।
উপযুক্ত পুরস্কার দিয়ে বিতরণ করে দিও। ঠিক আছে, আর লাগবে না, এমনিতেই পাস। সেনাপতি সাহেব, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমি যাব ওই শান্তিপুরের অধিপতি অজয় সিংহকে পরাস্তই করতে হবে। যাও, এই মুহূর্তে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। চলে যান এখান থেকে। ঠিক আছে মহারাজ, আপনাদের আমি শিরোধার্য করবো। এবারের যুদ্ধে আমি ছিনিয়ে আনবো গাজী মুকুট। আজ্ঞে মহারাজ। চলে এসো এখানে, আমরা বিলম্ব না করে আমরা অন্তর্মহলে চলে যাবো। শোনেন শোনে মহান রাজা, আমি আপনার প্রজা আয়ো দয়া করে কিছু সাহায্য দেন মোরে। সাহায্য যদি তাদের পরে পরে যাব অনাহারে মহারাজ। দয়া করে কিছু সাহায্য দেন মোরে। সাহায্য করবো তোমার। সাহায্য এই কোনোদিন ছিল না হলো সাহায্য দিতে শিখেছে, সাহায্য দিতে শিখেছে। দয়া করে ভিক্ষা ভিক্ষা যদি তাদের পরে মরে যাব অনাহারে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। না, এই নদী
সিংহ এখনো ভিক্ষা দিতে শিখেনি, শিখেছে শুধু তার প্রথম ভিক্ষা তার হাতের চাবুক। কে মহারাজ? বলো বলো যুবক, তুমি কে? কি চাও আমার এখানে? মহারাজ, আমি যখন 3 দিনের অনাহারে আপনার দরবারে কিছু ভিক্ষা চেয়ে এসেছিলাম, আপনি যখন আমাকে ভিক্ষে দিলেন না, আমি এই চলে যাচ্ছি। আর কোনোদিন আপনার সামনে আমি ভিক্ষার জন্য দাঁড়াবো না মহারাজ, আমি চলে যাচ্ছি। আজ্ঞে মহারাজ, শাস্ত্রে কি বলে আপনি জানেন? কি বলে? ওই ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণাকে জল দান, ইহা মহাপূর্ণের কার্য না। থেকে অন্নদান, তৃষ্ণাকে জল দান, এ যে মহাপুণ্যের কাজ। বলো বলো নরোত্তম, আমাকে কি করতে হবে? আহা বেটা, গরিব মানুষ, দরবার হইতে কিছু দিয়ে দিন মহারাজ। শোনো বৎস, যুদ্ধ যাত্রা লগ্নে আমি কারো মনে দুঃখ দিতে চাই না। আর শোনো যুবক, ওই গঙ্গা নদীর তীরে আমাদের যে চন্দন বন্দি আছে, এই বনটি আমি তোমাকে দান করে দিলাম। সেখান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবন নির্বিহার করবে। ভগবান, ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ, ভগবান আপনার মঙ্গল করুন। অঞ্চিত রাজার দয়া হইল। চম্পট গোষ্ঠী তার দিল অহারা, যেতে হবে ওইলা নিঘুর বলে। কাষ্টের পাহাড় বহু দূরে, প্রভু কাষ্ট তাই পাহাড়ে, ভগবান হে, যেতে হবে ওই না গভীর মনেতে। রাষ্ট্রের পাহাড় বহু দূরে, প্রভু কাষ্ট তাই পাহাড়ে, ভগবান হে, যেতে হবে ওই না গভীর জঙ্গলে। আহারে বেচারা গরিব মানুষ, বাইজিতের নাচ গান শুনে শুনে দিল কণ্ঠের মালা। আর বেচারা গরিব মানুষ দিল নাকি চন্দন কাষ্টের বন। আসো বাবাজি, আমি তোমাকে জাহাবনের কাছ থেকে কিছু এক্সট্রা ভাবে নিয়ে দিতে পারি কিনা? তাই চলুন গোসাচ্ছি, তাই চলুন। ভগব ঠাকুর, তোমার পূজা করতে করতে আমার জীবনের শেষ মুহূর্ত এসে পৌঁছেছে ঠাকুর। তবুও দিলে না তুমি আমার ঘরে একটি পুত্র সন্তান।
ওগো ঠাকুর, আমি তোমার কাছে কি অন্যায় করেছিলাম যে তুমি আমাকে লিখিত হস্তে রেখেছ ঠাকুর, লিখিত হস্তে রেখেছ? সব ওই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের যে কিছুই করার নেই। এ নিয়ে নিচে অনুতাপ করে কোনোই যে লাভ নেই মহারাজ। হ্যাঁ বেগম, এই যে সবই সৃষ্টিকর্তার নির্দেশ, তা না হলে সবার বাগানে ফুল ফুটে থাকছে আর আমাদের বাগানে শূন্য। বেগম, মহারাজ তুমি কি পূজার আয়োজন করেছো? না মহারাজ, ঠিক পূজার আছে। আয়োজন করিনি। তুমি দাসীদের বলে তুমি পূজার আয়োজন করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। আমি দাসীকে ডেকে আমি পূজার আয়োজন করছি মহারাজ। এই কে আছিস, দাসীকে পাঠিয়ে দে। প্রণাম মহারাজ। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। দুর্গা পূজা করেন রাজা পুত্রের কারণে, একটি পুত্র দাও ভগবান, একটি পুত্র দাও ভগবান। এই রাজার ঘরে রব পূজার জোগাড়ে। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। কেউ বা যাবে যমুনাতে জলানিবারে, কেউ এনে দিবে পুষ্প, কেউ এনে দিবে পুষ্প, যত লাগিবে রব পূজার জোগাড়ে। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। রানীমা, পুজোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, চলো দাসী, আমরা এখন অন্তঃপুরে যাই।
ঠিক আছে রানীমা, তাই চলো। এটাও তোমাদের পুরস্কার। ওগো ঠাকুর, আমার প্রতি কি তোমার কোনোদিন দয়া হবে না ঠাকুর? আমি তোমার অধম সন্তান হয়ে এই দুনিয়াতে আর কতদিন থাকবো ঠাকুর? আর কতদিন বেঁচে থাকবো? ওগো ঠাকুর, কি আমার অপরাধ? কেন তুমি আমাকে এই দুনিয়াতে নিঃসন্তান করে রেখেছো ঠাকুর? বলে দাও ঠাকুর, কেন তুমি আমাকে নিঃসন্তান করে রেখেছো? মহারাজ মহারাজ মহারাজ, আমাদের রাজ্যে সর্বনাশ হতে চলেছে মহারাজ। বলছো শিবশালাপ, বলো কি হয়েছে? মহারাজ, ওই রণজিৎ সিংহ তার সৈন্যবর্ণ নিয়ে আমাদের আক্রমণ করতে আসতেছে। রণজিৎ সিংহ তোমরা স্পর্ধা সেই অজয় রাজের রাস্তার পর আক্রমণ করতে আসছে। এই তোমার হিম্মত, আমি তাকে দেখতে চাই। শিবশালাপ, এই মুহূর্তে ছুটি ছুটে যাবে। তুমি যুদ্ধ রণের হাতে রেডি হবে। যেমন করে হোক ওই রণজিৎ সিংহের চিহ্ন ছিঁড় আমি চাই। আমি তো এই আপনার কথার অপেক্ষায় ছিলাম। আপনি আমাকে বলেন, আমি সেই শত্রু দলকে ছিন্ন ভিন্ন করে তাদের কাল্লা দুটো টুকরো টুকরো করে ফেলবো। তাই করতে হবে শিবশালাপ, নইলে আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমির ইজ্জত চলে গেলে আমরা এই পৃথিবীতে কি নিয়ে মুখ দেখাবো? এই জনাব, আপনি ঠিক কথা বলেছেন। আমি এক্ষুনি চলে যাব ওই শত্রুদের মুখে দাঁড়িয়ে আমি তাদের সাথে মোকাবেলা করব। তাদের মোকাবেলায় যদি আমি পরাজয় করি, তাহলে আর এই রাজ্যে কোনোদিন ফিরে আসবো না। আর যদি আমি তাদের ধ্বংস করতে পারি, তাহলে আমি আপনার সম্মুখে আসবো জাহাপনা। রণজিৎ সিংহ, তোমার মনে হয় পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হয়ে গেছে। এই মুহূর্তে অজয় রাজ্যে প্রবেশ করলে আমি তোমার মাথা কেটে এই কুকুর আসছি গাল দিয়ে খাও। বেরিয়ে এসো। যে করে হোক তোমাদের প্রশ্ন করে আমার মহারাজের জয় করব। কোথায় 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 রণজিৎ রাজার ছেলে সৈন্য? বেরিয়ে আসো তোমরা আমার চোখের সামনে। আজকে তোমাদেরকে আমি সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবো। আসো দেখি, দেখা যাবে কার মধ্যে কত শক্তি। কত শক্তি আছে, তাহলে শক্তির পরীক্ষাটা তোমার সঙ্গে আমার হয়ে যায়। দেখতে চাই সে এখন কোথায় অবস্থান করছে। মন্ত্রীবর, ওই তো দেখা যাচ্ছে সামনে অজয় সিংহ। তারপর আমরা এই মুহূর্তে অজয় সিংহ শান্তিপুর অধিপতিকে আমরা আক্রমণ করব। তারপর আমরা ফিরে যাব। অজয় সিংহ সেই ইন্দ্রপুর থেকে এসেছেন তোমার সেই শান্তিপুরে। এই মুহূর্তে তুমি আমার কাছে বন্ধুত্ব স্বীকার করবে না? তুমি প্রাণের মায়া থাকলে বন্ধুত্ব স্বীকার করো, প্রাণের হলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমার সে রক্ষর মতো আমার রাজ্যে প্রবেশ করেছ বিনা অনুমতিতে, আর আমাকে বলছে এখান থেকে ত্যাগ করো। জানের মায়া থাকলে এই মুহূর্তে প্রসাদ থেকে বেরিয়ে যাও। আমি তার ছেলে সিংহ স্বর্গ
স্বর্গমত্ত পাতাল ভবনে আমি করিয়াছি হিরণ। তাই তো আমার নাম উঠেছে রাজা রণজিৎ সিংহ। আমি নয়তো ভীতু, নয়তো কাপুরুষ, নয়তো দুর্বল। এই মুহূর্তে অস্ত্র কানালে তোয়াকাবি চলে চলে সে রাজা রজয় সিংহ। আমি সারা বিশ্ব স্বর্গমত্ত পাতাল ভবনে সমস্ত রাজার সহিত করেছিলাম বিরোহণ। তাই তো বাকি ছিল না একজন, শুধুমাত্র তুমি ছিলে বাকি। তাই তো তোমাকে করেছি প্রশ্ন, তুমি বন্দিত্ব স্বীকার করো। রণজিৎ সিংহ, আমি ভাগ্যের বিনা অনুলিপিতে আজ আমি আপনার কাছে পরাজিত হয়েছি। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্ত দিন। আমি চিরদিন আপনার গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, কথাটি অবশ্যই মনে রাখবে। ভয় নেই রাজা, এই তো আমি তোমার সিংহাসন আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। বসো সিংহাসনে। সবাই তোমার ধর্মীয়ত জয় রাজা রজয় সিংহের, জয় রাজা রজয় সিংহের। মন্ত্রীবর আপনারা আমার সঙ্গে তাল মিলিয়ে বলুন, জয় রাজা রণজিৎ সিংহের জয়, জয় রাজা রণজিৎ সিংহের জয়। রজয় সিংহ, আমরা বহু দূর থেকে অবলম্বন করেন এই শান্তিপুরে এসেছেন। চলুন আমাদের সামনের দিকে আপনি এগিয়ে দিয়ে আসুন। ঠিক আছে বন্ধু, তাই চলুন। আজকের বাজারটা কিন্তু ভালো দেখা যায়, বুঝছেন? যাই হোক, আমি হইলাম আজকে দোকানদার, বুঝছেন? তাই কিছু সদাই আছে আমার কাছে, আপনারা সবাই কিনে নেবেন। আমি গরিব মানুষ ভাই। ও কি দোকানি ভাই, তোমরা নাহি ধরি কিনেন ভাই। ধরি বেচে চাল ডাল কিনব, পিয়ারে খাওয়াইব, দোকানি ভাই। তোমরা নাহি করে কিনে ভাই। বর্তমান দিনের অনা হারে
কষ্টের বোঝা পাতা দোকানি ভাই তোমরা নাহি করি কিলেন ভাই তিন দিনের ভাই গো আপনার দোকানি ভাই তোমরা নাহি খড়ি কিনে ভাই ভাই সত্যবান, তোমার এই দৃশ্য দেখার আগে কেন সেই ভগবান আমাকে মৃত্যু দেয় নাই? আমি যে তোমার এই দৃশ্য দেখতে পাচ্ছি না রে ভাই। ভাই সত্যবান, তোমার এই খড়ি আমি তোমার কাছে নিচ্ছি। আমিও গরিব মানুষ ভাই, আমার তেমন কিছু নাই, আমার কাছে কিছু চাউল ডাউল আছে ভাই। আমি তোমাকে দান করছি ভাই। আর তুমি চাউল ডাউল নিয়ে তোমার গৃহে যাই, তোমার বউ বাচ্চা ফলাফল নিয়ে তুমি তোমার খিদা নিবারণ করো। আর শোনো ভাই, আর কি কথা, তুমি প্রত্যেকদিন সেই চন্দনবন থেকে কাঠ কেটে কেউ যদি তোমার কাঠ বহন না করে তুমি আমার কাছে নিয়ে আসবে ভাই, আমি সেই কাঠ প্রত্যেকদিন তোমার কাছে ছিনে নিব ভাই। ভগবান আপনার মঙ্গল করবে ভাই। ঠিক আছে ভাই, ভগবান ঠিক আপনার আছে মঙ্গল ভাই। করবে। চল ভাই। কথাটা যেন মনে থাকে ভাই, কথাটা যেন মনে থাকে ভাই। হায় ভগবান, স্বামী সেই সকালবেলা বাজারে গিয়েছে, এদিকে যে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, কিন্তু এখনো আমার স্বামীকে করে বিক্রি করতে পারিনি। হায় ভগবান, আজ 3 দিন ধরে অনাহারে আছি, ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। জানি না ক্ষুধায় কাতর হয়ে স্বামী আমার কেমন করি খড়ির বোঝাই মাথায় তুলছে। ভগবান, তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো। ও কি ভগবান হে, এতই দুঃখ ছিল মোদের কপালে। দিনের অনাহারে আর না চলি যে তারি অতি ভগবান হে, এতই দুঃখ ছিল আমার কপালে।
সারা দিন যা না হারে সন্ধ্যারণ্য নায়ু ধরে কি ভগবান হে তুই দুঃখ ছিল আমার কপালে আমাদের এই সংসার মাঝে শান্তি নাই গো মুরন ধরে ভগবান হে তুই দুঃখ ছিল আমার কপালে প্রিয়ে কি প্রিয়ে স্বামী আমি জানি প্রিয়ে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না প্রিয়ে? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়ান তাদের আবার কষ্ট কিসে? কেন প্রিয়ে? আপনার জন্য আমার কষ্ট হয় না স্বামী। না প্রিয়ে, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে প্রিয়ে। দেখো প্রিয়ে, তোমাকে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্যই বনে থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমি তোমার জন্য কিছু চাউল আর ডাল নিয়ে এসেছি। স্বামী যাও না প্রিয়ে, খোদায় যে আমার বুকটা খা খা করছে, এগুলো রান্না করে দুজন মিলে খেয়ে নেবো। এরকম ভাবে বলবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারলেই যে আমার পরম সুখ, আমার পরম শান্তি। তোমার চরণ বুঝিব স্বামী। স্বামী তোমার চরণ সেবে যাবে আমি নারী এই বাগি আর তো কিছু নাহি
জানি আমি স্বামী তোমার চরণ সেবে যাবে জানি না কোন জন্মে আমি পূর্ণ করেছিলাম, যার কারণে তোমার মতো আমার জীবন সঙ্গী হিসেবে আমি তোমাকে পেয়েছি। চলো প্রিয়, এবার ঘরে গিয়ে রান্না বাড়া করে আমাদের ক্ষুধা আমরা নিবারণ করি। তাই চলুন, চলে এসো প্রিয়। চলুন স্বামী। মন্ত্রীবর আচ্ছা মহারাজ। মন্ত্রীবর মন্ত্রীবর মহারাজ নরোত্তম, আচ্ছা মহারাজ। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই তো আমরা প্রসাদে যাওয়া থেকে আর অনেক দেরি হবে। আমরা এখন কোথায় গিয়ে আত্মী যাপন করবো, তাই তো আমি ভেবে চিনতে পারছি না। বলুন মন্ত্রীবর, বলুন নরোত্তম, আমরা কোথায় গিয়ে আত্মীত্ব যাপন করবো? মহারাজ বলছিলাম কি ওই সামনে বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা বিশ্রাম করি গিয়ে। নরোত্তম, আচ্ছা মহারাজ। আমরা কোথায় গিয়ে আত্মী যাপন করবো? আমরা রাত্রি যাপন করব সামনেই তো সত্যবানের পূর্ণ। সত্যবান, সত্যবান, কে সেই সত্যবান নরোত্তম? চিনতে পারলেন না মহারাজ, যাহাকে আপনি চন্দন কাষ্ঠের পাহাড় দান করিয়াছেন? হ্যাঁ, খুব শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ নরোত্তম। এই জন্য তো আমি তোমাকে বেশি বেশি প্যার করি। তুমি ঠিকই বলেছ, আমরা আর এখানে বিলম্ব করবো না। হয়তো দেখা যাচ্ছে সর্বক্ষে ধরাচ্ছে, সর্বক্ষে সত্যবানের বাড়ি। আমরা সেখানে গিয়ে আত্মীয় যাপন করে আগামী প্রত্যশায় আমরা দেশ সমৃদ্ধ প্রিয়ে, স্বামী, এই যে খাবার আমি- হয়েছে প্রিয়ে? হ্যাঁ স্বামী, খাবার হয়েছে। জানো প্রিয়ে, আমরা যেন সারা জনম হ্যালো এইভাবে আমাদের দিনগুলো আমরা কাটিয়ে যেতে পারি। স্বামী, আপনি শুধু সারা জীবন আমার এই ভাঙা কুটিরে প্রদীপ হয়ে থাকবেন। সত্যি বলছো প্রিয়ে? হ্যাঁ স্বামী, প্রদীপ হয়ে দেখো স্বামী, আমার ভাঙা ঘরে প্রিয়ে, তুমি আমি বাঁধবো সেই মনে মত করে, ও মনে মত করে প্রদীপ হয়ে দেখো স্বামী।
নতুন করে ও তুই মিলে গাঁথবো মালা মিলনের মাঝে। প্রদীপ হয়ে দেখো স্বামী তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মা মেঘনার পারে তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মার পারে। তোমায় নিয়ে ঘর বাঁধিব পদ্মা মেঘনার পারে দুয়ে মিলে মিলন মালা গাঁথব নতুন করে ও সেই ঘরে বাসর সাজাবো তুমি আমি মিলে। প্রদীপ হয়ে এসো স্বামী আমার ভাঙা ঘরে তোমায় নিয়ে ঘর বাঁধিব মনের মতো করে ও মনের মতো করে প্রদীপ হয়ে এসো স্বামী। বলুন স্বামী। আপনি অনেক ঘুরে করেছে তাই না? হ্যাঁ স্বামী। সারাদিন ক্লান্তিতে এমনিতে ক্লান্ত বোধ হচ্ছে, চলো একটু বিশ্রাম করে নিই। তাই চলুন স্বামী। মহারাজ মন্ত্রীবর ওই তো দেখতে দেখতে আমরা ছুটে এসেছি, সর্বত্র একটি ভাঙ্গা কুটির দেখা যাচ্ছে। আমার মনে হয় ওটাই সেই জন্য সেই সত্যময় বাড়ি হবে। আমরা সেখানে গিয়ে আত্মীয় যাপন করে তারপর আমরা ফিরবো আগামী কাল আমাদের রাজধানীতে। নরোত্তম আজ্ঞে মহারাজ। শ্মশানা আজ্ঞে মহারাজ। হয়তো দেখা যাচ্ছে নরোত্তম সেই সত্যবারে ভাঙা কঠিন। আমি তো তাকে ডাকতে পারছিলাম। নরোত্তম একটিবার তাকে ডাকো, আমরা তাকে জাগরণ করে তারপর আমরা তার বাড়িতে আত্মীয় যাপন করবো। যাও একবার ডাকো। ঠিক আছে, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। আরে বাবা সত্যবা, এ বাড়ি আছো সত্যবা? আরে বেটা সত্যবা, আমাকে কে ডাকছে? তুমি এখানে থাকো পে। দেখো আমাদের রাজা এসেছে। দেখি গোসাইজি, আমি একা আসিনি, সাথে মহারাজ এসেছে। হ্যালো প্রণাম নিন মহারাজ, প্রণাম নিন। মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। বলুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনি কি মনে করে আমি এমন কি অন্যায় করেছি? বলুন মহারাজ। না সত্যবান,
তুমি কোনো অন্যায় করনি। আমরা গিয়েছিলাম শান্তিপুর অধিপতি রজয় সিংহের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করায়, তারপর আমরা ফিরবো রাজধানীতে। কিন্তু ফিরতে ফিরতে হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই তো বরস্ত করেছি আজকে রাত্রি দেবো তোমার বাড়িতে যাপন করে আমরা আগামী প্রত্যশাই এই সময় যাত্রা করবো। আমাদের একটু যদি বিশ্রাম করার সুযোগ দাও, তাহলে আমরা রাত্রিটুকু যাপন করে আগামীকালই আমরা এই সময় যাত্রা করবো। মহারাজ, দেখতেই তো পাচ্ছেন মহারাজ, আমার একটি মাত্র পূর্ণ কঠিন মহারাজ। বলুন মহারাজ, আমি আপনাকে কোথায় থাকতে দেব মহারাজ? প্রিয় স্বামী, ও কি মহারাজ গো, তাই দিব আপনার বসিবার আসন। দরজা নাই গো মোদে, বাস করিব নকুলে কি মহারাজ গো, কোথায় দিব আপনার বসিবার আসন। দিনে মোহনা হরে পারব না ভোজন রাতে মহারাজ গো, তাই দিব আপনার বসিবার আসন। সত্যবান মহারাজ, আমাকে কোনো জল পান করাতে হবে না। সত্যবান, আমি বুঝতে পেরেছি তোমরা অতি দূরে দিল, আমাকে জল পান করাতে হবে না। শুধু একটুখানি শোয়ার জায়গা দিলেই আমরা আগামী প্রত্যশাই আমরা এই সময় মধ্যে যাত্রা করবো। ঠিক আছে মহারাজ। প্রিয় স্বামী, মহারাজকে সজ্জা দেওয়ার মতো আমাদের এই ভাঙা কুটিরে কিছুই নেই। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমার পরনের বস্ত্র দিয়ে আমি মহারাজকে ওই বারিন্দা সজ্জা পেতে দিচ্ছি। তুমি তাই করো, ঠিক তুমি আছে, তাই করো স্বামী। প্রিয়, তুমি তাই করো। এবার বিশ্রাম করুন আপনি। ঠিক আছে সত্যবান। শিবশালা মহারাজ, সমস্ত সৈনিকদের নিয়ে ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বট বৃক্ষ, ওই বট বৃক্ষ নিচে তোমরা সবাই রাত্রি যাপন করবে। যাও এই HL Friend Blog.